তাহলে এতক্ষণে আমরা যা উদাহরণগুলো দিয়েছি, যেভাবে আমরা বুঝিয়েছি, তার থেকে আয়নীয় বা তরুজ্য যৌগটা কেমন পেলাম লিখেছি। একাধিক পরমাণু বা পরমাণু মূলকের মধ্যে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যে যৌগ গঠিত হয়। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন, টাকা দেনা পাওনার মতো। ঠিক আছে, তাহলে সেইখানে ফর্মুলা কি? কখন গ্রহণ বর্জন হবে? যখন ইলেকট্রন কারো বেশি কারো কম হবে, তাই ফর্মুলাটার নাম দিয়েছি আমরা বেশি কম। ওকে, আরেকটা হয় দুটোই যদি কম কম হয় তখন কি হয়? তাদের টাকা সমানভাবে বন্টিত হয়, ভাগাভাগি হয়, ব্যাংকে রাখা হয়, প্রত্যেকের কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে সেই ব্যাংকটাকে সমানভাবে ইউজ করা হয়। ঠিক আছে, এই পার্টনারও ইউজ করতে, প্রত্যেকটা পার্টনার সেই ব্যাংকের টাকা ইউজ করতে পারে। ঠিক আছে, সেই প্রসেসের মাধ্যমে আমরা কি বলেছি? একাধিক পরমাণুর মধ্যে ইলেকট্রনের সমবন্টনের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী যৌগ। ঠিক আছে, ক্লিয়ার? যে বন্ধন গঠিত হয় না, যে এখানে লিখতে হবে যে যৌগ গঠিত হয় তাকে বলা হবে সমযোজী যৌগ, আর যে বন্ধন গঠিত হয় স্বাভাবিকভাবেই তাকে বলা হবে সমযোজী যৌগ। বেশ, এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে, বাস্তব উদাহরণের মাধ্যমে এই যে গল্পগুলো বললাম সেগুলো ব্যাখ্যা দেখাবো, এবং কিভাবে যৌগগুলো গঠিত হয় সেটা দেখানোর একটা প্রসেস হলো লুইস ডট গঠন পদ্ধতি। পরীক্ষায় কিন্তু যে কোনো একটি লুইস ডট গঠন পদ্ধতি প্রত্যেকবারই আসে, সেটা আয়নীয় যৌগের আসতে পারে বা সমযোজী যৌগের আসতে পারে। আমরা প্রত্যেকটা টাইপের দুটো করে এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পল নিলাম সোডিয়াম ক্লোরাইড। তাই বলতে পারে সোডিয়াম ক্লোরাইডের এই প্রশ্ন কিভাবে আসতে পারে আগে সেটা বোঝো। আসতে পারে সোডিয়াম ক্লোরাইডের লুইস ডট গঠন দেখাও, বা লুইস ডট গঠন দেখানোর মাধ্যমে দেখাও যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কী ধরনের বন্ধনী থাকে, এবং দেখাতে হবে যে তড়িৎযোজ্যতার মান কত। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কি বন্ধনী গঠিত হয়, তার ফলে কি যৌগ গঠিত হয়। ঠিক আছে, তার সংকেত লিখো, তার তড়িৎযোজ্যতা কত। বা এমনভাবেও আসতে পারে যে এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। প্রশ্ন আসতে পারে এ একটি যৌগ যার পারমাণবিক সংখ্যা 11 এবং বি একটি যৌগ যার পারমাণবিক সংখ্যা 17, এদের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হবে? লুইস ডট গঠন চিত্রের মাধ্যমে দেখাও। বুঝতে পেরেছি? তাহলে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, এবং সেই যৌগের সংকেত কী হবে। তাহলে আমি সেটাকে মনে মনে সোডিয়াম বা ক্লোরিনের বদলে এ আর বি ধরে নেব, জাস্ট এর জায়গায় এ লিখবো, ক্লোরিনের জায়গায় তখন বি লিখবো। তো কীভাবে হয় সেটা লিখি। দেখো, এই পজিশনে যেটা দাঁড়ায় 2 + 8 + 1 ইলেকট্রন বিন্যাস করলে, এর ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 2 + 8 + 7। তাহলে পজিশনটা এরকম, এই সোডিয়ামের একটি ইলেকট্রন যদি দিয়ে দেওয়া যায় তাহলে তার অষ্টক পূরণ হয় এখানে। এই একটি ইলেকট্রন যদি ক্লোরিন নিয়ে আসে তাহলে তার অষ্টক পূরণ হয় তৃতীয় কক্ষপথে। এখানে ঠিক এই ঘটনাটাই করবে। সোডিয়াম তার একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে দেবে। ঠিক আছে, সোডিয়াম তার একটা অতিরিক্ত ইলেকট্রন কাকে দান করবে? ক্লোরিনকে দান করবে। তার ফলে সোডিয়াম নিজে কি হয়ে যাবে? সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন, এবং ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে ঋণাত্মক ক্লোরিন আয়নে পরিণত হবে। এই সোডিয়াম এবং ক্লোরিন এরা তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। এই ক্ষেত্রে আমরা কি বলবো? দেখো, যদি এটা এ আর এটা বি হতো তাহলে তো এ বি, এ প্লাস আর বি মাইনাস মিলে। ঠিক আছে, এটি বেশ শক্তিশালী বন্ধন। মনে রাখবে, সমযোজী বন্ধন হতে তড়িৎযোজী বন্ধনের শক্তি অনেক বেশি হয়। যাই হোক, তাহলে এখানে তড়িৎযোজ্যতার মান কত দাঁড়াচ্ছে? দেখো, তড়িৎযোজ্যতার মান এখানে দাঁড়াচ্ছে একটি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হচ্ছে। তাহলে এই যৌগের ক্ষেত্রে তড়িৎযোজ্যতার মান হচ্ছে দেখো 1। এটা খুব সিম্পল একটা প্রবলেম গেল। আমি এবার একটু কমপ্লেক্স প্রবলেমের দিকে তাকাই। ঠিক আছে, এবার একটা নিচ্ছি আমি অ্যালুমিনিয়াম। ওকে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে এটা কত দাঁড়ালো? 2 + 8 + 3। আবার অক্সিজেনের কত? 8 পারমাণবিক সংখ্যা, তাহলে 2 + 6। তাহলে দেখো, এটা কিন্তু একটা কমপ্লেক্স কোয়ান্টিটি আমি নিয়ে এলাম। ঠিক আছে,
এবার এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ আমার এখানে ইলেকট্রন যতগুলো গৃহীত হবে ঠিক ততগুলি ইলেকট্রন কিন্তু বর্জিত হবে। একজন বর্জন করবে, আবার সমপরিমাণ ইলেকট্রন আরেকজন গ্রহণ করবে, তবেই তো একটা ধনাত্মক আয়ন আর একটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং এদের এই দুটোর মধ্যে আয়নীয় যৌগ ছাড়া আর কোনো প্রসেসও নেই। কেন কি বলাই আছে, একটা বেশি একটা কম, এখানে তিনটা বেশি আছে, এখানে দুটো কম আছে, এর আরও তিনটা নিয়ে অষ্টক পূরণ করতে হবে, এর তিনটা দিয়ে অষ্টক পূরণ করতে হবে, এরা দুটো নিয়ে অষ্টক পূরণ করতে হবে। কিন্তু সমস্যা হলো এর যেমন একটা দিয়ে দিয়েছিলাম, একটা এখানে নিয়ে নিয়েছিল, এর ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা থেকে যাচ্ছে। কিভাবে আমি কমপ্লিট করব? আচ্ছা, এই প্রসেসের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো অন্যরকম। কীরকম, এখানে 3 আর এখানে লাগবে, এখানে 3টা দিতে হবে, এখানে কটা হবে? 2। তাহলে 3 আর 2 কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, মিলছে না। তাহলে এক কাজ করতে পারো, বরং 3 দুগুণে কত হচ্ছে? 6টা। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যায়, যদি 2টো অ্যালুমিনিয়াম নেওয়া যায়, তাহলে 2টো অ্যালুমিনিয়ামের 3 দুগুণে 6টা অতিরিক্ত ইলেকট্রন থাকবে। সেই 6টা ইলেকট্রন 2টো অ্যালুমিনিয়াম দান করে দিল। সেই 6টা ইলেকট্রন 3টে অক্সিজেন 2 করে যদি নেয়, তাহলে প্রত্যেকটা অক্সিজেনের কি হলো? অষ্টক পূরণ হয়ে গেল। কীরকম হচ্ছে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এরকম 3টে অ্যালুমিনিয়াম নিলাম, দুটো অ্যালুমিনিয়াম নিলাম, প্রত্যেকটা এই 2টো অ্যালুমিনিয়ামের প্রত্যেকটা অ্যালুমিনিয়াম 3টে করে ইলেকট্রন বর্জন করলো। ঠিক আছে, 3টে করে ইলেকট্রন বর্জন করলো। 3 ইলেকট্রন লিখলাম এখানে, 3 ইলেকট্রন। তাহলে 3টে করে ইলেকট্রন বর্জন করলে এক একটা অ্যালুমিনিয়ামের কত আয়ন হয়? ধনাত্মক 3। একটা ছেড়ে দিলে +1, 2টো ছেড়ে দিলে +2, 3টে ছাড়লে +3, তাহলে হলো 3+। ক্লিয়ার? কাকে দিল? দিল ক্লোরিনকে। এই ক্লোরিন, এরকম কটা ক্লোরিন পাবো আমি দেখে নাও। একটা ক্লোরিন 2টো ইলেকট্রন নিতে পারে। তাহলে এখানে 3 দুগুণে কটা ইলেকট্রন? মোট 6টা ইলেকট্রন। এখানে 6 ইলেকট্রন হবে, এখানে 3 ইলেকট্রন লিখেছি, 2টো মিলে এক একটা 3টে পাঠাচ্ছে, তার মানে টোটাল 6টা ইলেকট্রন পাঠিয়েছে। একটা ক্লোরিন 2টো ইলেকট্রন নিচ্ছে, তাহলে এরকম কটা ক্লোরিন চাই? এখানে চাই 3টা ক্লোরিন। 3টা ক্লোরিন প্রত্যেকে 2টো করে ইলেকট্রন নেবে, তার ফলে প্রত্যেকে কি হচ্ছে? একটা ইলেকট্রন নিলে 1-, তাহলে 2টো ইলেকট্রন নিলে 2-। বেশ, তাহলে 2টো অ্যালুমিনিয়ামের দেওয়া 6টা ইলেকট্রন 3টে ক্লোরিন 2টো করে নিয়ে তাদের অষ্টক পূরণ করে। ফলে 2টো অ্যালুমিনিয়াম ধনাত্মক আয়ন 3টে ক্লোরিন আয়নের সাথে কি তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এর ফলে যে বন্ধনটি গঠিত হলো, তাহলে সেই বন্ধনে সেই যে পরিবারটি গঠিত হলো, সেই পরিবারের সংকেত কি দাঁড়ালো? Al2O3। ক্লিয়ার? তাহলে এর লুইস ডট গঠনটা কীরকম হয়? এর লুইস ডট গঠনটা কিন্তু এই প্রসেসে হচ্ছে। বুঝতে পেরেছি? তাই এখানে তড়িৎযোজ্যতার মান কত হবে? দেখো, এখানে টোটাল 6টি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হচ্ছে, তাই এই ক্ষেত্রে কিন্তু তড়িৎযোজ্যতার মান হবে 6। ঠিক আছে, বুঝতে পারলাম। এটাকেই বলা হচ্ছে তার লুইস ডট গঠন চিত্র। ঠিক আছে, সব আয়নীয় যোজ্যতার ক্ষেত্রে লুইস ডট গঠন চিত্রটা যথেষ্ট সিম্পল। কিন্তু দেখো, এখানে আমি যদি একটু কমপ্লেক্স হয়ে যায়, তখন আমাকে জাস্ট শুধুমাত্র এই দুটোকে লাস্টে মেলাতে হবে। এটা 2টো বেশি, 3টে বেশি, এর 2টো কম, তার মানে 3 দুগুণে 6। তাহলে আমি সেই হিসাব করে নিয়ে 6টা ইলেকট্রনের হিসাব কিন্তু বের করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ যতগুলো বেশি এবং যতগুলো কম সেই সংখ্যাকে যদি গুণ করি, সেটাই কিন্তু তার তড়িৎযোজ্যতার সংখ্যা হবে। দেখো, এখানে একটা বেশি একটা কম, তড়িৎযোজ্যতার সংখ্যা কত হয়েছে? 1। 3টে কম, 3টে বেশি 2টো কম, তড়িৎযোজ্যতার সংখ্যা কত হয়েছে? 3 দুগুণে 6। এইভাবে দেখো, এটা যদি একটা এ আর একটা বি হতো, কোশ্চেনটা এভাবে আসতে পারতো। এ একটি যৌগ যার পারমাণবিক সংখ্যা 13, বি একটি যৌগ তার পারমাণবিক সংখ্যা 8, তবে তারা কি ধরনের যৌগ গঠন করবে এবং তার সংকেত কী হবে? ঠিক এ বি এরকমভাবে লিখে লাস্টে A2 B3 লিখে নিতাম। ওকে, এবং লিখতাম তড়িৎযোজ্যতার মান 6। এবার আমি যদি সমযোজী যৌগের ক্ষেত্রে করি,
সমযোজী যৌগের জন্য আমি দুটো উদাহরণ নিয়েছি, একটা নিয়েছি ক্লোরিন, সিম্পল উদাহরণ। এই ক্লোরিনের ক্ষেত্রে কিভাবে করতে হবে, ধরে নাও ক্লোরিন আমি জানি 17, তার মানে 2 + 8 + 7, আবার ক্লোরিন 17, মানে 2 + 8 + 7। ঠিক আছে, আমি একটা ক্লোরিন হিসাবেই ধরে নিচ্ছি আগে, একটা ক্লোরিনের 2, 8, 7। তাহলে এবার ক্লোরিন যদি যৌগ গঠন করে, ক্লোরিন যদি যৌগ গঠন করে, পাশে এমন কাউকে পাচ্ছে না যে ও যার বেশি তার কাছ থেকে নেবে, ওর কম আছে, আরও একজনের কম আছে, তাহলে কি হতে পারে? হতে পারে এরকম, দেখো এই একটা ক্লোরিন, এই ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে কটা আছে? এই দুটো, এই দুটো, এই দুটো, কটা হলো? এখান থেকে দিই, এই দুটো হলো 6টা। ঠিক আছে, এই একটা এক্সট্রাকে, ওই যে ব্যাংকে রাখছে 1 টাকা এক্সট্রা, এটাকে আমি এই লাল কালি দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এদিকে আরেকটা ক্লোরিন নিল, সেই ক্লোরিনেরও আমি একটা ক্লোরিনকে এক্সট্রা রাখলাম, আর এদিক থেকে দুটো 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 নিলাম। এবার কি করলো, এই ক্লোরিন এর এটি আর এই ক্লোরিনের এটি, এই দুটো ইলেকট্রন, এর একটা এর একটা, দুটো মিলে ব্যাংকে কি ভল্টে আমরা লিখে দিলাম, যেটা ওরা দুজনেই ইউজ করবে। তাহলে এদের মাঝে একটা কমন ব্যাংক তৈরি হবে, যেটা এই ক্লোরিন দুজনেই ইউজ করবে। তাহলে পজিশনটা কেমন হলো, এরা যখন পাশাপাশি চলে আসছে তখন দেখতে অনেকটা লাগলো এই রকম। ক্লোরিন 1 2 1 3 4 5 6, ক্লোরিন 1 2 3 4 5 6, এই ক্লোরিনের একটা আর এই ক্লোরিনের একটা। তাহলে দেখো এইভাবে কি দাঁড়াচ্ছে, এই ক্লোরিনের 8টা পূরণ হলো, আবার দেখো এই ক্লোরিনের 8টা পূরণ হলো। তাহলে হলো কি না, এখানে একটা ইলেকট্রন জোড় গঠিত হলো, একে বলা হয় ইলেকট্রন জোড়। ঠিক আছে, যত টাকা শেয়ার হবে ততগুলো জোড় গঠিত হবে। ঠিক এখানে যত ইলেকট্রন শেয়ার হবে তত জোড় গঠিত হবে। এখানে একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে প্রত্যেকের, তাই একটা ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। যত ইলেকট্রন জোড় গঠিত হবে, অর্থাৎ প্রত্যেকে যতগুলো ইলেকট্রন সমবন্টন করবে, সেটাই হবে তাদের সমযোজ্যতার সংখ্যা। এখানে তাদের সমযোজ্যতা কত হচ্ছে? 1। ইলেকট্রন জোড়া একটা, সমযোজ্যতা 1। এই ক্ষেত্রে ক্লোরিনটাকে আমরা কিভাবে লিখব? ক্লোরিন 1 ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন এবং ক্লোরিন একটি মাত্র ইলেকট্রন জোড়ের মাধ্যমে যুক্ত হয়ে আছে। তাহলে এই লুইস ডট গঠনটা আশা করি বুঝতে পেরেছো। তাই লুইস ডট গঠনের এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তারপরে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ। আমরা যখন পরীক্ষায় লিখবো এরকম হবে, এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, বা এটা ফার্স্ট লাইন প্রথমে, তারপরে ফার্স্ট লাইনের মধ্যে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট। এইভাবে আমরা পরীক্ষায় লুইস ডট গঠন চিত্রটা দেখিয়ে দেবো। সেটা ক্লোরিন না দিয়ে যদি এখানে এক্স দিয়ে করতো তাহলে আমরা একই কাজ করতাম। একটু কমপ্লেক্স নিচ্ছি, একটা নাইট্রোজেন আর একটা হাইড্রোজেন। এর ক্ষেত্রটাতে আমরা কি করব দেখো, নাইট্রোজেনের হচ্ছে 7, তাহলে এর 2 + 5। হাইড্রোজেনের হচ্ছে 1 পারমাণবিক সংখ্যা, এর কত দাঁড়ালো? 1। তাহলে দেখো এর কটা কম? 3টে কম। এর কটা কম? 1টা কম। কারণ আমরা বলেছিলাম যদি প্রথম কক্ষপথ হয় তার কষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন লাগে, কারণ প্রথম কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন থাকতেই পারে না। তাই এখানে হাইড্রোজেনের জন্য আর একটি ইলেকট্রন দরকার, কিন্তু এখানে নাইট্রোজেনের জন্য কটি? 3টি ইলেকট্রন দরকার। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে যেটা করতে পারি আমরা, এখানে এর সোডিয়ামের, সোডিয়াম বলছি, ভুল করে বললাম, এই নাইট্রোজেনের আমরা সর্ববহিস্থ কক্ষের এক কাজ করতে পারো, একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন আমি রেখে দিলাম। এবার একটা ইলেকট্রনকে এখানে লিখলাম, একটা ইলেকট্রনকে এখানে লিখলাম, একটা ইলেকট্রনকে এখানে লিখলাম। এবার আমাকে জোড় গঠন করতে হবে। তাহলে কি করছি, এরকম হাইড্রোজেন আমার যেহেতু 3টে রাখছি, তার মানে 3টে ইলেকট্রন শেয়ার করার মতো, 3টে কম আছে, 3টে ইলেকট্রন শেয়ার করার মতো আমাকে কাউকে পেতে চাই।
তাহলে এরকম তিনটে, একটা ইলেকট্রন শেয়ার করার জন্য একটা হাইড্রোজেন আছে, তাহলে এরকম কটা হাইড্রোজেন চাই? তিনটে হাইড্রোজেন চাই। তা আমি এখানে হাইড্রোজেনটাকে নীল কালি দিয়ে লিখছি, হাইড্রোজেনটাকে নীল কালি দিয়ে লিখছি। এখানে হাইড্রোজেনকে আমরা কি করছি, এই এখানে একটা আর এখানে একটা হাইড্রোজেনকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এবার, এই ব্যাংকে যেটা বলেছিলাম কমন ব্যাংক একটা তৈরি হলো, এই কমন ব্যাংকের মধ্যে হাইড্রোজেন একটা পাঠালো, নাইট্রোজেন একটা পাঠালো, হাইড্রোজেন একটা পাঠালো, নাইট্রোজেন একটা পাঠালো, এই হাইড্রোজেন একটা পাঠালো, এই নাইট্রোজেন একটা পাঠালো। এবার এদেরকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি তাহলে ছবিটা দেখতে কেমন হয় দেখো। এই হলো সোডিয়াম, সোডিয়ামের ধরে নাও এখানে এই দুটো ইলেকট্রন এখানে রাখো, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এবার হাইড্রোজেন, হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে এই ব্যাংকে ওর কাছাকাছি চলে এলো, এই হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন নিয়ে এর কাছাকাছি চলে এলো, এই হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন নিয়ে ওর কাছাকাছি চলে এলো। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে সোডিয়ামের অষ্টক পূরণের জন্য এই কমন ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছে, অর্থাৎ কমন ব্যাংকের যে ইলেকট্রনটা আছে সেখানে 2 2 2 2 সব মিলে কত 8টা ইলেকট্রন পেয়ে গেলাম। আবার এই হাইড্রোজেনের অষ্টক পূরণের জন্য 2টো ইলেকট্রন, এই হাইড্রোজেনের অষ্টক পূরণের জন্য 2টো ইলেকট্রন, আবার এই হাইড্রোজেনের অষ্টক পূরণের জন্য কিন্তু 2টো ইলেকট্রন আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রসেসে আমরা যে যৌগটা গঠন হয়েছে সেই যৌগটা কেমন হয়েছে দেখো তো। নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন জোড় দ্বারা যুক্ত হয়েছে, আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন জোড় দ্বারা যুক্ত হয়েছে, আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন জোড় দ্বারা যুক্ত হয়েছে। একে আমরা লিখতে পারি NH3 হিসাবেও লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে যতগুলো ইলেকট্রন জোড় গঠিত হয়েছে আর তার মানে প্রত্যেকে ততগুলো করে ইলেকট্রন দিয়েছে। তাহলে নাইট্রোজেন কটা ইলেকট্রন শেয়ার করেছে দেখো, একটা তিনটে শেয়ার করেছে। হাইড্রোজেন তিনটে হাইড্রোজেনে একটা করে তিনটা শেয়ার করেছে, তার মানে ইলেকট্রন জোড় গঠন হয়েছে তিনটে। তাহলে সমযোজ্যতা এখানে আমরা কত লিখব? 3। যতগুলো ইলেকট্রন জোড় গঠিত হবে তার যোজ্যতা তত হবে। ঠিক আছে? যদি এমন হয় যে দুটো পরমাণুর মধ্যে একাধিক ইলেকট্রন জোড় আছে, হতেই পারে, সেরকম যদি ঘটনা ঘটে তখন আমরা একটা দাগের বদলে দুটো দাগ দিয়ে করব। যদি তিনটে ইলেকট্রন জোড় থাকে তখন আমরা একটা, দুটো, তিনটে দাগ দিয়ে তখন আমরা সেটাকে প্রকাশ করব। ম্যাক্সিমাম 3টে দাগ দিয়েই প্রকাশ করা যায়। ঠিক আছে? এই হলো আমাদের যৌগ, সমযোজী যৌগ। তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায়, সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা এইভাবে লুইস ডট গঠন চিত্র অঙ্কন করে তার যৌগ কি গঠিত হচ্ছে সেটা দেখাতে পারছি। এখন দেখো, যদি সেরকমভাবে কোনো প্রশ্ন দিয়ে দেয় যে ABC 3টে যৌগ আছে, তাদের 3টের পারমাণবিক সংখ্যা আছে, এবার যেহেতু আমার পারমাণবিক সংখ্যা দিয়েই সমস্তটা করেছি, তাহলে কোন পরমাণুর সাথে কোন পরমাণু কী ধরনের যোজ্যতা গঠন করবে, কী ধরনের যৌগ গঠন করবে এবং কী ধরনের যোজ্যতা গঠন করবে এবং তার সংকেত কী হবে, এই প্রসেসে কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। ঠিক আছে? যদি তোমাদের কোনো একটাতে সমস্যা হয়, কোনো উদাহরণ করতে সমস্যা হয়, তাহলে আমাকে জানাও, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে? আপাতত এই পর্যন্তই তোমাদের ক্লাস 10-এর রাসায়নিক বন্ধন আছে, এতটুকু করলেই যথেষ্ট।